হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি টেন্স নিয়ে আলোচনা করতে। আজকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। আর যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন, কারণ ওখানে আমি টেন্সের জেনারেল বিষয় সম্বন্ধে আলোচনা করেছি। ওই ভিডিওটি দেখার পরে এটি যদি দেখেন তাহলে আপনারা সহজেই সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পারবেন। তাহলে প্রথম কোশ্চেন হলো, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে চিনব যে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স? তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা চিনব সিম্পল প্রেজেন্ট টেন্স। আর একটি কথা, এই সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের লাইফে। এই টেন্সের ইউটিলিটি সবচেয়ে বেশি। তাহলে চলুন এগিয়ে যাই এই টেন্সের দিকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। এর দুটো নাম, আমরা যে কোনো একটি বলবো। আর এটি কীভাবে আইডেন্টিফাই করব, চিনব কীভাবে? যদি বাংলা বাক্যের ভার্বের সাথে অন্তস্থ, হ্রস্বই, হ্রস্বইকার, একার, ওকার, ও এইগুলি আমরা পাই, মানে এইগুলির যে কোনো একটি পাই, তাহলে সেই বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। যেমন আমরা কিছু উদাহরণ দিই। তারা স্কুলে যায়, আমি আম খাই, আমি টিভি দেখি, আকাশ কাজ করে, তোমরা শিক্ষকের কথা শোনো, শিশুটি কান্না করে। এইখানে দেখুন যে ভার্ব, এখানে যেটা ভার্ব আছে তার সঙ্গে এইগুলির যে কোনো একটি আছে প্রত্যেকটির সঙ্গে। যেমন প্রথম সেন্টেন্সটি দেখুন, তারা স্কুলে যায়, যায়ের সঙ্গে অন্তস্থ যুক্ত আছে। তারপরে আমি আম খাই, খায়ের সঙ্গে হ্রস্বই আছে। আমি টিভি দেখি, এই দেখা যে ভার্বটি, মূল ভার্ব, তার সঙ্গে হ্রস্বইকার আছে, দেখি এটার সঙ্গে। আবার পরেরটি দেখুন, আকাশ কাজ করে, এইখানে করা তার সঙ্গে একার আছে, করে। আবার পরেরটি দেখুন, তোমরা শিক্ষকের কথা শোনো, এই যে কথা শোনা, শোনো এর সঙ্গে দেখুন ওকার আছে। আবার পরেরটি দেখুন, শিশুটি কান্না করে, এই করে এর সঙ্গে একার আছে, তাই না? তাহলে আমরা পেলাম কি, যদি কোনো বাক্যের ভার্বের সাথে অন্তস্থ, হ্রস্বই, হ্রস্বইকার, একার, ওকার, ও এইগুলির কোনো একটি পাই, তাহলে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। খুবই সহজ, কোনো ঝামেলা নাই এতে। আর এই টেন্স, প্রেজেন্ট টেন্স বুঝতে গেলে, যখন বুঝবেন তখন ল আর বয়ের কনসেপ্টটা মাথায় আনবেন না একেবারেই। তাহলে চলুন এবার আমরা এই টেন্সের ফর্মটি দেখব, মানে স্ট্রাকচারটি। মানে ইংলিশ শিখতে গেলে তো আমাদেরকে স্ট্রাকচার জানতেই হবে। হ্যাঁ, এখন তো আমরা বাংলা সম্বন্ধে বলছি, বাংলা নিয়ে। চলুন তাহলে আমরা এই টেন্সের স্ট্রাকচারটি দেখি। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের এক নাম্বার ফর্ম, ভার্বের এক নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। আমরা এখানে বারে বারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলি পাচ্ছি। এর আগের ভিডিওতে আমি কিভাবে ভার্ব চিনব সেটি আলোচনা করেছি সেখানে। আজকে আমি সাবজেক্ট আর অবজেক্ট বের করা আপনাদের শিখিয়ে দেব, খুবই সহজ। দেখুন, সাবজেক্ট আর অবজেক্ট, এটা কীভাবে বের করব? সাবজেক্ট মানে ব্যক্তি বোঝাচ্ছে, আর অবজেক্ট কোনো একটাই অবজেক্ট। তাহলে সাবজেক্ট, কোনো সেন্টেন্সের যখন সাবজেক্ট আমরা বের করব, সেই সেন্টেন্সকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট বেরিয়ে যাবে। আর অবজেক্টটি কীভাবে বের করব? অবজেক্টকে আমরা কি দিয়ে প্রশ্ন যদি করি তাহলে অবজেক্ট বেরিয়ে যাবে। আবার অনেক সময় কি এর সাথে, মানে কি যদি না হয় তাহলে কাকেও হয়। হ্যাঁ, কাকে দিয়ে প্রশ্ন করলেও অনেক সময় বেরিয়ে যায়। কি দিয়ে যদি সেটা না হয় তাহলে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমরা দেখি, তারা স্কুলে যায়,
এই সেন্টেন্সটিকে আমরা কে দিয়ে প্রশ্ন করে দেখি সাবজেক্ট বের করার জন্য। ভার্ব এখানে কোনটি? যায়। মানে কাকে প্রশ্ন করব? এইগুলি দিয়ে ভার্বকে প্রশ্ন করব। চলুন তাহলে এটা দেখি। প্রথম সেন্টেন্সটি, তারা স্কুলে যায়। এখানে দেখুন কে স্কুলে যায়? তারা। এই তারা এটাই হচ্ছে সাবজেক্ট। পরেরটা দেখি, আমি ভাত খাই। কে খায়? কে খায়? সরি, আমি আম খাই। কে খায়? আমি। তাহলে আমিটা সাবজেক্ট। পরেরটা দেখি, আকাশ কাজ করে। এখানে কে কাজ করে? আকাশ। তাহলে আকাশ এ হচ্ছে সাবজেক্ট। পরেরটি, শিশুটি কান্না করে। কে কান্না করে? শিশুটি। তাহলে শিশুটি সাবজেক্ট। এর অবজেক্ট দেখি তাহলে। এইখানে একটি মাত্র সেন্টেন্স আছে যেটির অবজেক্ট আছে, সেটি হলো 2 নাম্বারটা, আমি আম খাই। এইখানে খাইকে প্রশ্ন করুন কে খায়? তাহলে পেয়ে যাবো আমরা সাবজেক্ট। কি খাই? এখানে কি খাই? ম্যাঙ্গো খাই। তাহলে ম্যাঙ্গোটি হয়ে যাবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট বের করে আমরা শিখে নিলাম। এবার চলে আসি আমরা সেন্টেন্সে। তো প্রথমটা দেখুন, তারা স্কুলে যায়। এটিকে যদি আমরা ট্রান্সলেট করি কি হবে? দে গো টু স্কুল। পরেরটি, আমি আম খাই। আই ইট ম্যাঙ্গো। তারপর থার্ড, আকাশ কাজ করে। আকাশ ওয়ার্কস। ফোর্থ, শিশুটি কান্না করে। এখানে দেখুন দ্য বেবি ক্রাইজ। এখানে ইএস যুক্ত আছে, তাই তো? আর দেখুন কোন জায়গায় আছে? আরেকটা আছে, এখানে যুক্ত আছে। এই 2 জায়গায় যুক্ত আছে। তাহলে এই দুটো সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, সাবজেক্ট সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আকাশ, দ্য বেবি, এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পারসন যখন বলছি, আমরা একবার দেখে নিই পারসন নির্ণয় কীভাবে করব আমরা। পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি সি ইট দে এনি নেম। এনি নেম মানে যে কোনো নাম, মোটু, পাতলু, লালু, কালু, টম, টমি, টাইগার, ঘর, বাড়ি, ইট, কাঠ, পাথর, যাই থাকুক, সবগুলোই থার্ড পারসন। এবার এই থার্ড পারসন যখন হবে তখন আমাদেরকে দেখতে হবে এটি সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে এই ইনডেফিনিট টেন্সের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই এস বা ইএস কখন যুক্ত হবে ভার্বের সাথে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে শিখতেই হবে আমাদের। তাহলে কি হবে আমরা এস বা ইএস বসাবো? চলুন তাহলে একবার দেখি কোন কোন ওয়ার্ডের শেষে আমরা এস অথবা ইএস বসাবো। যদি ভার্বের শেষের লেটার বা লেটারগুলি এইগুলি হয় তাহলে সেই ভার্বের সাথে ইএস যুক্ত হবে, নইলে এস যুক্ত করব। অন্য সময় এইগুলি যদি না থাকে তবেই আমরা এস যুক্ত করব, আর এইগুলি থাকলে ইএস যুক্ত করতে হবে। কি কি থাকবে? সিএইচ। যদি ভার্বের শেষে সিএইচ থাকে তাহলে আমরা সেই ভার্বটির সাথে ইএস যুক্ত করব। যেমন এখানে দেখুন রিচ থেকে রিচেস, টিচ, টিচেস, কারণ এদের শেষে সিএইচ আছে। পরেরটি দেখুন টিসিএইচ, এটি থাকলেও আমরা সেই ভার্বের শেষে ইএস যুক্ত করব। যেমন ক্যাচের শেষের দেখুন ইএস যুক্ত করেছি। ওয়াচের শেষে ইএস যুক্ত করেছি। যদি কোনো ভার্বের শেষে ও থাকে তবেও ইএস হবে। যেমন গো থেকে গোজ, ডু থেকে ডাজ, ও আছে শেষে। তারপরে এসএস যদি থাকে যুক্ত কোনো ভার্বের সাথে তবেও আমরা ইএস যুক্ত করব সেই ভার্বটির সাথে। দেখুন এখানে পাসের শেষের দুটো এসএস, সেজন্য ইএস যুক্ত করেছি। ব্লেস, এখানেও দেখুন এসএস আছে সেজন্য ইএস যুক্ত করেছি। তারপর শেষেরটি যদি এসএইচ থাকে তবেও করব।
যেমন ক্লাস, ক্লাসের শেষের কি আছে SH, এখানেও দেখুন সেজন্য ES যুক্ত করেছি, ড্যাশ ড্যাশ থেকে ড্যাশ এস। তারপরে শেষের শব্দটি যদি মানে শব্দ নয় লেটারটি যদি X থাকে তবেও ES যুক্ত হবে, যেমন ফিক্স, ফিক্সেস, মিক্স, মিক্সেস। তারপর শেষের লেটারটি যদি Z থাকে তবেও হবে ES যুক্ত, যেমন বাজ, বাজেস, জ্যাজ, জ্যাজেস। তারপরে যদি ওয়াই থাকলে আমরা ES যুক্ত করব না, এখানে আমাদেরকে একটু দেখতে হবে কখন হবে। দেখুন এখানে ক্রাই, ক্রাই থেকে ক্রাইজ হয়েছে, বিউটিফাই, বিউটিফাইজ হয়েছে, এই দুটোতে ES যুক্ত হয়েছে, ES যুক্ত হয়েছে। আর পরে আবার দেখুন বিট্রে, বিট্রেতে শুধু S যুক্ত হয়েছে, কনভে, কনভেতে S যুক্ত হয়েছে। তাহলে ওয়াই থাকলে আমরা ES যুক্ত করব না বা এসও যুক্ত করব না, মানে না দেখে। তো কি নিয়ম আছে একবার দেখি। যদি ওয়াই এর আগের লেটারটি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটি উঠে গিয়ে আই হবে এবং তার সাথে ES যুক্ত হবে। এখানেও দেখুন ওয়াই এর আগের লেটারটি কি F কনসোনেন্ট, সেই জন্য এই ওয়াইটি উঠে গিয়ে আই হয়ে গেছে, তার সাথে ES যুক্ত হয়েছে। এইখানে দেখুন ওয়াই এর আগেরটি ভাওয়েল, সেই জন্য এই ওয়াই আর উঠেনি, জাস্ট S যুক্ত হয়ে গেছে শুধু। এখানে কনভে, কনভেতে দেখুন এই ওয়াই এর আগেরটি ভাওয়েল আছে, সেই জন্য এখানে শুধু S যুক্ত হলো। তাহলে আমরা দেখলাম কখন S আর কখন ES যুক্ত হবে। এবার আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সটি একটু ডিটেলস আলোচনা করব, মানে ব্যাখ্যা সহকারে, আর এর কিছু এক্সেপশন আছে সেগুলো আমরা দেখব। সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, কিন্তু কেউ কেউ বলতে পারেন স্যার, হি ইজ মাই ব্রাদার, আই হ্যাভ এ কার, এই দুটো সেন্টেন্সে ইজ এবং হ্যাভ বসেছে, তাহলে এগুলো কি হবে? এখানে তো কোনো আদার্স ভার্ব নেই, শুধু হেল্পিং ভার্ব আছে দুটো, তাহলে এটা কি হবে? যখন হেল্পিং ভার্ব একা বসে, তার সাথে কোনো মেন ভার্ব বসে না, তখন সেই হেল্পিং ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করে। এবার আমরা দেখি ইজ এবং হ্যাভ এই দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, সুতরাং এই দুটো সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কোন কোন জায়গায় ব্যবহার করব সেটা একটু ডিটেলসে আলোচনা করব। যদি কোনো বাক্য হ্যাবিট এবং ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। এইখানে দেখুন হ্যাবিট, হ্যাবিট বা অভ্যাস, হ্যাবিট বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। প্রথম সেন্টেন্স লোকটি বিড়ি খায়, দ্য ম্যান স্মোকস ফ্যাগ, এবং দ্বিতীয় সেন্টেন্স আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM। এই দুটো সেন্টেন্স দেখুন অভ্যাস বোঝাচ্ছে। অনেকে বিড়ি সিগারেট এগুলো খায়, মানে খেতে খেতে অভ্যাস হয়ে যায় আর ছাড়তে পারে না, অনেকে ছেড়ে দেয়, বছরে 10 বার 15 বারও ছাড়ে। তো যাই হোক, তাহলে এই প্রথম সেন্টেন্সটি দ্য ম্যান স্মোকস ফ্যাগ, বিড়ি খায়, এটি অভ্যাস বোঝাচ্ছে। এবং এই দ্বিতীয় সেন্টেন্সটি আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, যদিও এটা এখন আর কেউ বিশ্বাস করবে না, কারণ এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের যুগে সকাল 6টার সময় আর কেউ ঘুম থেকে ওঠে না। তো যাই হোক, যদি এটা কিন্তু অনেকের অভ্যাস আছে সকাল সকাল উঠে যাওয়া, তো সকাল 6টার সময় সে ডেলি আশেপাশে যাই হোক সকালবেলায় উঠে যায়। এই যে অভ্যাস, এই অভ্যাসটা বোঝানোর জন্যই এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্র ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, অলওয়েজ ট্রু, মানে যেখানেই যাক না কেন সেটা সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, মধু হয় মিষ্টি, মানে এই সব সেন্টেন্সগুলো দেখুন এখানে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
তারপর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মধু হয় মিষ্টি, হানি টেস্ট সুইট। এই সেন্টেন্সগুলি দেখুন সবগুলোই চিরন্তন সত্য, মানে অলওয়েজ ট্রু। এগুলো কখনো কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। মধু হয় মিষ্টি, মধু তো কখনো তেতো বা ঝাল মিষ্টি, ঝাল টক এগুলো হয় না, সব সময় মধু সুইট হয়। তো এইগুলো ইউনিভার্সাল ট্রুথ। সেই জন্য এই ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে এর আগে যে আমরা ফর্মুলাটা বললাম, ভার্বের সাথে যদি অন্তস্থ হ্রস্বই, হ্রস্বইকার, একার, ওকার, ও এই সবগুলি থাকে, এই বর্ণগুলি বা চিহ্নগুলির কোনো একটি যদি ভার্বের সাথে যুক্ত থাকে, তাহলে সেই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। দেখুন এখানে খায় অন্তস্থ আছে, এখানে উঠি হ্রস্বইকার আছে, এখানে ওঠে একার আছে, ঘোরে এখানে দেখুন একার আছে, মিষ্টি হ্রস্বইকার আছে, মানে হয়, সরি মিষ্টি না, হয়, হয় এটা ভার্ব, মানে মধু হয় বা মধু খেতে মিষ্টি, মধু হয়, হয় সঙ্গে অন্তস্থ আছে। তাহলে সবগুলোই দেখুন ওই ফর্মুলায় হয়ে যাচ্ছে। এটাও তাহলে ফর্মুলা কাজ করে গেল। এইখানে একটা জানার বিষয় আছে, দেখি তাহলে চলুন। এখানে দেখুন 6 AM লেখা আছে, তাই না? এটা আমরা অনেক সময় দেখি কি ও ক্লক লেখা থাকে, তো ওটা একবার শিখি তাহলে। 6 o'clock, ক্লক ইন দ্য মর্নিং। এখানে দেখুন আমি এখানে এইটা লিখলাম ইন দ্য মর্নিং, একটা এক্সট্রা লিখলাম, ও ক্লক লিখলাম। যদি আমরা এটা লিখি 6 AM, তাহলে কিন্তু এই মর্নিং কথাটা লিখতে হবে না এই সেন্টেন্সের সঙ্গে, কারণ AM মানে মর্নিং। আর এই ও ক্লক যদি লিখেন তাহলে ইন দ্য মর্নিং যোগ করতে হবে, কারণ ও ক্লক বোঝাচ্ছে 6টার সময় বোঝাচ্ছে, কিন্তু মানে ওই 6টা কখন, সন্ধ্যাবেলা না সকালবেলা, সেটা দেখানোর জন্য এই ইন দ্য মর্নিং এটা লিখতে হলো, এই সকাল এই কথাটি। ও ক্লক মানে হচ্ছে এটা সংক্ষেপ কিসের, অফের। হ্যাঁ, 6 o'clock এটা কি সংক্ষেপে ও ক্লক বলা হয়। তাহলে এই অ্যাপোস্ট্রফিটা একটা একটা এটা কি থাকছে, উজ্জ্ব থাকছে। এইবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু এক্সেপশন দেখব। বোঝায় অন্য টেন্স কিন্তু ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। চলুন তাহলে দেখি। এইখানে লেখা আছে হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট, মানে কি ইতিহাস। ইতিহাসকে যখন আরও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়, আরও উজ্জ্বলভাবে তুলে ধরা হয়, যাতে মানুষ বুঝতে পারে, মানে ছবির আকারে তুলে ধরা হয়, সেই সময় এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এটা কি বলছে, হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট, ইতিহাসকে তুলে ধরা হচ্ছে এখানে। দেখুন এখানে প্রথম সেন্টেন্সে, এইবার শিবাজি তলোয়ার বের করলেন এবং শত্রুদের আক্রমণ করলেন। এটা বলছে কি পাস্টের ঘটনা। ইতিহাস সবসময় পাস্টে বলা হয়, কিন্তু এইখানে এই সেন্টেন্সটি দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে এখানে। নাও শিবাজি ড্রজ হিজ সোর্ড অ্যান্ড অ্যাটাকস দ্য এনিমি। ড্রজ, অ্যাটাকস, এইটা দেখুন ভার্বটা প্রেজেন্ট ফর্ম, এইখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্স দেখুন, বাবর এইবার দুর্গের দিকে এগিয়ে গেলেন। বাবর নাও মুভস টু দ্য ফোর্ট। এই যে এই দুটো সেন্টেন্সই ইতিহাসের কথা বলছে, মানে ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, কিন্তু ব্যবহার করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু এটা আসলে সিম্পল পাস্টের ঘটনা, সিম্পল পাস্ট। তাহলে এখানে আমরা দেখলাম কি সিম্পল পাস্টের ঘটনাকে যখন আরও প্রাণবন্তভাবে তুলে ধরা হবে মানুষের সামনে, তখন এই টেন্স ব্যবহার করা হবে। যেমন আগে যাত্রাপালা হতো, সেই যাত্রাপালায় কোনো ঐতিহাসিক ঘটনাকে মানুষের সামনে তারা তুলে ধরতো, অ্যাক্টরগুলো তুলে ধরতো। তাহলে এই যাত্রার মাধ্যমে যখন তুলে ধরা হতো ঐতিহাসিক ঘটনাকে, তাহলে ওই ঘটনাটি আরও ছবির মতো তাদের সামনে, মানুষের সামনে ভেসে উঠতো। তো সেই ছবির আকারে তুলে ধরার জন্যই এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, সিম্পল পাস্ট টেন্স না ব্যবহার করে। সিম্পল প্রেজেন্ট টেন্স আবার এই ক্ষেত্রে ব্যবহার হয় কখন, যখন কোনো কিছু আগে থেকে ঠিক হয়ে থাকে,
প্ল্যান্ড হয়ে থাকে, টাইম টেবিল ফিক্সড থাকে, সেই ঘটনাটি যখন ভবিষ্যতে ঘটবে কিন্তু ওই ঘটনাটির টাইম টেবিল আগেই ঠিক আছে, সেই ঘটনার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। কেমন আমরা দেখি তাহলে। এইখানে দেখুন, দ্য ক্রিকেট ম্যাচ স্টার্টস অ্যাট 10 AM। ক্রিকেট ম্যাচটি 10টার সময়, সকাল 10টার সময় শুরু হবে, মানে হবে বলছি, কিন্তু আমরা কি ব্যবহার করছি এখানে? সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ এই 10টার সময় যে খেলাটা শুরু হবে সেটা আগে থেকে ফিক্সড আছে, এ তো চেঞ্জ হবে না, 11টায় হবে না বা 12টায় হবে না, ঠিক ওই সময় শুরু হবে। তাহলে টাইম টেবিল যখন ফিক্সড থাকবে কোনো ঘটনার, সেটিকে বলার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন পরেরটা দেখি, উই গো টু কলকাতা নেক্সট উইক। পরের সপ্তাহে আমরা কলকাতা যাব। এটাও আগে থেকে ঠিক আছে, আমাদের টিকিট কাটা আছে, সব কিছু আছে ঠিক রেডি, প্ল্যান্ড ঘটনা এটা, সেই জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। আবার পরেরটা দেখি, দ্য নেক্সট ট্রেন ইজ অ্যাট 8 AM। মানে পরের ট্রেনটি ছাড়বে 8টার সময়, পরের ট্রেনটি আছে 8টার সময়। হ্যাঁ, তাহলে এটাও দেখুন কি ব্যবহার করেছি? ভবিষ্যতের ঘটনা, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি আমরা। এইগুলি কিন্তু ফিউচার ইনডেফিনেট টেন্সের উদাহরণ, কিন্তু আমরা সেটি না করে কি করেছি? ব্যবহার করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি এখানে। কারণ এইগুলি ফিক্সড ঘটনা। তাহলে আমরা কি পেলাম? ফিক্সড ঘটনা, মানে আসন্ন ঘটনা ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কোনো লেখকের যখন উদ্ধৃতি, কোটেশন যখন আমরা ব্যবহার করব, সেই কোটেশনটি যখন আমরা বলবো তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন কিডস সেজ আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। দেখুন এখানে লেখা আছে কিডস সেজ আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই কোটেশনটা আমরা লিখলাম, কি লিখেছি? কিডস বলেছেন, বলছে বলেছেন, তবু আমরা কি লিখলাম? সেজ, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে যখন কোনো রাইটারের, কোনো লেখকের কোটেশন ইউজ করব আমরা, সেটাকে বলবো, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এরপরে এই টেন্সের একটা খুব মজার বিষয় আপনাদের সম্বন্ধে বলবো, তার আগে এটি শুনুন। That's huge. That is a biggie. It's out of here. Ravi, I'm backing this one. I think this is one of the biggest. Into orbit. Even bringing smoke in the clouds, this. Off the bat, it's still in there. We've lost it. There it is. এটি শুনে কিছু বুঝলেন? হ্যাঁ, আমি বলছিলাম ক্রিকেট কমেন্ট্রি সম্বন্ধে। ক্রিকেট কমেন্ট্রিতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। ক্রিকেটার যখন বলটি মারে, সেইটা পুনরায় যখন কমেন্টেটর বলে, তখন সে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। কেমন? আমরা এখানে একটা কমেন্ট্রি লিখেছি, একবার আপনাদের সামনে বলি। ফার্স্ট বল বাউন্সার বল অ্যান্ড কোহলি মিসেস ইট, নো রান। সেকেন্ড বল শর্ট বল, কোহলি হিটস স্ট্রেট টু দ্য ডিপ মিড উইকেট ফিল্ডার অ্যান্ড টেক্স আ সিঙ্গেল। থার্ড বল বিউটিফুল বল ফ্রম পোলার্ড, রাহানে প্লেজ অ্যান্ড মিসেস। এইখানে দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। মিসেস, হ্যাঁ, তারপরে এইখানে হিটস, এখানে প্লেজ। দেখুন এখানে যখন বলছে না, সব শর্ট সেন্টেন্সে কোনো ভার্ব নেই, যাই হোক স্পিকিংয়ে একটু নিয়ম লঙ্ঘন করা হয়, কিন্তু যেটা ঘটে যাচ্ছে, মিস করলো। এখানে দেখুন প্রথম বল বাউন্সার বল এবং কোহলি মিস করে গেল, কোনো রান পেল না। এই যে বলছি আমরা পাস্টে, একটু আগে ঘটে যাচ্ছে, কিন্তু সেইটিকে আবার পুনরায় যখন বলি তখন ক্রিকেট কমেন্ট্রিতে এই টেন্সটি ব্যবহার করা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সটি। তাহলে আমরা দেখলাম প্র্যাকটিক্যাল লাইফে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউটিলিটি। সিম্পল প্রেজেন্ট টেন্স আরেকটি জায়গায় ব্যবহার হয়, যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হেয়ার এবং দেয়ার থাকবে এবং ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। সেই সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। চলুন দেখি এইখানে দেখুন প্রথম সেন্টেন্সটি, এখানে একটি বাস আসিতেছে, মানে অবাক হয়ে গেছে। এমন একটা জায়গা যে সেখানে কোনোদিনও বাস যায় না, সেখানকার মানুষ যখন সেই একটি বাস আসতে দেখে তখন অবশ্যই অবাক হয়ে যাবে। এবং সেন্টেন্স দেখুন হেয়ার দিয়ে শুরু হচ্ছে, মানে হেয়ার কামস এ বাস, তাহলে এখানে একটি বাস আসিতেছে, না বলছি আসিতেছে মানে আসছে, কিসের ঘটনা? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ঘটনা। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে বলছি কি কামস, হেয়ার কামস এ বাস, কি আসছে? বাস আসিতেছে। কিন্তু আমরা ব্যবহার করলাম কি সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় সেন্টেন্স দেখুন, সেখানে রাজা চলে যাচ্ছে, মানে রাজা দেখেছে, হঠাৎ করে মানুষজন রাজাকে দেখেছে এবং অবাক হয়ে গেছে। দেয়ার গোজ দ্য কিং, তাহলে এই হেয়ার দেয়ার এগুলো আগে বসছে। কিন্তু দেখুন দেয়ার দ্য কিং ইজ গোয়িং, অ্যাকচুয়ালি মানে ওই মুহূর্তে ঘটছে, হ্যাঁ, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার পরে দেখুন সেখানে সে যাচ্ছে, দেয়ার সি গোজ, মানে অবাক হয়ে গেছে সে, এবার কয়েকজন অপেক্ষা করছে হয়তো, হ্যাঁ। এবার লক্ষ্য করুন এইখানে কিছু নিয়ম লঙ্ঘন হয়েছে। কীরকম? সেন্টেন্স কীভাবে শুরু হয়? সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, সাবজেক্ট তারপরে ভার্ব হয়। কিন্তু এইখানে দেখুন এই প্রথম সেন্টেন্সে হেয়ার কামস এ বাস, বাস কামস, মানে এই বাস এটা সাবজেক্ট, কিন্তু ভার্ব লেখা হয়েছে সাবজেক্টের আগে, এটা চলে এসেছে। কিন্তু এটা যেত এই সাবজেক্টের পরে, কিন্তু লেখা হয়েছে আগে। মানে এইখানে এই বাস এটাকে মানে সাবজেক্টকে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে, আরও জোর দেওয়া হচ্ছে, সেই জন্যই এইটা ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সে হেয়ার এবং দেয়ার যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে যায়। কিন্তু এখানে প্রশ্ন হতেই পারে যে সি তাহলে আসলো কেন? এটা মনে রাখতে হবে। এই জন্য যখন নাউন থাকবে তখন সাবজেক্টটি চলে যাবে ভার্বের পরে, আর যখন প্রোনাউন থাকবে সেই সময় ভার্বের আগে সাবজেক্ট আসবে, মানে প্রোনাউনটি আসবে। তাহলে আমরা দেখলাম এই টেন্সের ব্যবহারগুলি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। See you in the next video. Until then, stay happy.